This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। আর আজ ঠোঁটকাটা শুরু করব জীবনানন্দের কবিতার একটা লাইন দিয়ে। অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী। জীবনানন্দের কবিতার এটা ছিল প্রথম লাইন। আর অশ্বত্থ বটের পথেই আজ পথ খুঁজে নিল রাজনীতি। আজ নাগপুরে আরএসএস এর দপ্তরে প্রধানমন্ত্রী গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এর আগেও গিয়েছেন অনেকবার, তবে আজ গেলেন প্রধানমন্ত্রী হিসেবে। ফলে প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস এর দপ্তরে আজ তিনি প্রথমবার। তিনি বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশের বিচারধারার বটবৃক্ষ। लाखों करोड़ों स्वयंसेवक इसकी टहनी। ये कोई साधारण वटवृक्ष नहीं, राष्ट्रीय स्वयंसेवक संघ भारत की अमर संस्कृति का आधुनिक अक्षय वट है। আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ আরএসএস। ঠিক সেখানেই বটের ছায়ায় জল্পনা বাড়ল। রাজনীতিতে যা হয়, নাগপুরে প্রধানমন্ত্রী কেন গেলেন এটা শুধু প্রশ্ন থাকলো না, এটা একটা অঙ্ক হয়ে উঠল। সে কি অঙ্ক আমরা জানি না, সিঁড়ি ভাঙাও বলতে পারেন। অঙ্ক কষছে কে? অঙ্ক কষছে রাজনীতি। তাহলে কি সংঘের সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল? সেই দূরত্ব কমাতেই কি নাগপুরের নরেন্দ্র মোদী? এই প্রশ্নগুলো পর আসতে শুরু করলো। কেউ আবার বললেন, সংঘের মতামত জেনে পরবর্তী সর্বভারতীয় সভাপতি ঠিক করতে চায় বিজেপি। এই সম্ভাবনাও অনেকে প্রকট করল। একদা সংঘ প্রচারক নরেন্দ্র মোদী আজ দেশের প্রধানমন্ত্রী। তিনি গেলেন নাগপুরে আরএসএস এর সদর দফতরে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার। প্রথম দুই সংঘ প্রধান হেডগেওয়ার ও গোলওয়ালকরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করলেন সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গেও। প্রধানমন্ত্রী বললেন, নিঃস্বার্থ সেবাই आरएसएस এর आदर्श। संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते हैं। कहीं कोई सेवा भारती से जुड़कर गरीबों वंचितों की सेवा कर रहा है। টানা তৃতীয়বার কেন্দ্রে মোদী সরকার। আর সেই নরেন্দ্র মোদী নাগপুরে। রাজনীতির বিরোধীরা খোঁচা তো দেবেনি। মোদী গর্ব করে বলেছিল 400 পার, আপকি বার 400 পার। আরএসএস মনে করেছে মোদীর এই অহংকার চূর্ণ হওয়া দরকার। তার জন্য আরএসএস একটা শিক্ষা দিয়েছিল। হঠাৎ এই আরএসএস এর কাছে যাওয়ার কেন প্রয়োজন হয়ে পড়লো? ডিরেক্টদা বলতে পারবে, ডিরেক্টদা বলতে পারবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা মুক্ত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানুষ তৈরির কারখানা। ভারতবর্ষের স্বাভিমান, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরাকে, ভারতীয় বহমানতাকে সারা দেশের মানুষ যাতে স্পর্শ করতে পারে, সেই কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। তো সেখানে প্রধানমন্ত্রী যাবেন, স্বাভাবিক ব্যাপার। এখন দরকার, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। তো ফলে ওনার যেখানে যাওয়ার, যা বলার, ওই একটি উত্তর, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। আরএসএস ছাড়া বিজেপি পার্টি ভারতবর্ষের ক্ষমতায়, সে কেন্দ্র রাজ্যেও টিকে থাকার সম্ভব না, সেটা বুঝে নির্বাচনের ফলাফলের পর থেকে মোদিজি মোহন ভাগবতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। নাগপুরে আরএসএস এর সদর দফতরে প্রধানমন্ত্রী। সফর ঘিরে রাজনীতির নানা মনির নানা মত। আর ঠিক সেখানেই মোদীর বার্তা, ভারতের অক্ষয় বটবৃক্ষ आरएसएस। साधारण वटवृक्ष नहीं, राष्ट्रीय स्वयंसेवक संघ भारत की अमर संस्कृति का आधुनिक अक्षय वट है। আরএসএস আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ। আর সেই বটের ছায়া এ বাংলার রাজনীতিতেও কিন্তু পড়েছে। কিছু বক্তব্য শুনতে হবে এবার। মোদিজি আরএসএস এর প্রচারক বহুবার গেছেন নাগপুরে, তখন খবর হতো হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন, যেতেই পারেন উনি।
প্রণববাবু রাষ্ট্রপতি করার পরে ওখানে গেছেন। তো হালে মোদিজি আরএসএস এর প্রশংসা করা শুরু করেছে। কদিন আগে দিল্লিতে মারাঠাদের যে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল, সেখান থেকে আরএসএস এর ভজনা শুরু করেছে। কারণ হচ্ছে এইটাই, মোদি জানে যে বিনা আরএসএস এর মোদির গতি নাই। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে। বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে, একটা প্রবাদ আছে, আমি বলেছি, ভাব সম্প্রসারণ করা আমার কাজ নয়। এই দিদি দিল্লিতে আরএসএস এর যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল 2003 কি 2004 সম্ভবত, খোঁজ নিতে পারেন আপনারা, সেখানে নিমন্ত্রিত ছিল এবং সেখানটায় আরএসএস এর প্রশংসা করেছে একবার না বহুবার। আর আমার সবচেয়ে দুঃখ লাগে কোনটা জানেন? আমি আরএসএসকে একসময় ভাবতাম, ইন্দিরা গান্ধীকে যখন ওরা সাপোর্ট দিয়েছিল, যে এদের মধ্যে হয়তো কিছুটা মাধুর্যতাও থাকলেও থাকতে পারে, সেটা ফুরিয়ে গেছে। এবং সেখানটায় আরএসএস এর প্রশংসা করেছে একবার না বহুবার, মাঝে মাঝে দিদি আরএসএস এর প্রশংসা করে। আপনি দুই একবার প্রশংসাও করেছেন যে ওরা, আমি বললাম অন্তত আমি এখনো যারা ভালো কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, কিন্তু কিছু লোক ভোগের জন্য ত্যাগটাকে ছেড়ে দিয়েছে। দিদির মুখে কখনো মোহন ভাগবতের সমালোচনা শুনবে না, খেয়াল করে দেখবেন আপনারা। মোদিও মোহন ভাগবতের ভজনা করে, दीदियों मोहन भागवत भोजना करे। कहीं कोई सेवा भारती से जुड़कर गरीबों वंचितों की सेवा कर रहा है। अभी हमने प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने लाखों लोगों की मदद की। দেখুন, রাজনীতিতে ছবি অনেক কথা বলে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরের আরএসএস এর দপ্তরে নরেন্দ্র মোদী, এদিকে আবার নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বসে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন। মন কি বাত, আর তারপরেই বললেন নিজের মন কি বাত, মানে নিজের মনের কথা। বিজেপির সর্বস্তরের সাংসদ বিধায়ক নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ। হিন্দুদের উপর অত্যাচার হলে সিপিএমকে পাবেন না, ইনসাফ যাত্রা হবে না। আর কংগ্রেস তৃণমূল তো মুসলিম লীগের বি টিম। শুনলেন, বিজেপির সব জনপ্রতিনিধি হিন্দুদের কাছে দায়বদ্ধ। ফলে কি বুঝলেন? বিরোধী দলনেতা হিন্দু ভোট একজোট করার কথা বলছেন, খুব স্পষ্ট সেটা। আর সেই কথা বলতে গিয়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে তিনি একটা সেম ব্র্যাকেটে, এক বন্ধনীতে বেঁধে দিলেন। তারপর যা হওয়ার তাই হয়। রাজনীতি ওই রাজনীতির চেনা পথেই চলল। বিজেপির শুভেন্দু অধিকারী না তৃণমূলের শুভেন্দু অধিকারী? দেখুন, আরএসএস এর পাল্লার পরে তৃণমূলের শুভেন্দু অধিকারী বিজেপির শুভেন্দু অধিকারী হয়েছে। মুসলিম লীগ যা, তৃণমূল আর কংগ্রেস তা, তারা তো নামবেই না, ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। আর সিপিএম এর সেকুলারিজম মানে বিকাশ ভট্টাচার্যের রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস। কিন্তু শুভেন্দু অধিকারীর চাইতে বিজেপির নেতারা আরএসএস মমতা ব্যানার্জিকে বেশি গুরুত্ব দেয়, কারণ মমতা ব্যানার্জির আমলে রাজ্যে বিজেপি বাড়ছে। শুভেন্দু কখন কি বলছেন না বলছেন সেটার কোনো মূল্য আছে নাকি? আরএসএস এর স্যাংশন নিয়ে আসুন, যা আমি বলছি। সুশী শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। পশ্চিমবঙ্গে 11-12 দিন কাটিয়ে গেল মোহন ভাগবত। দিদি বলেছে তার সুপ্রশাসনকে কোনো যাতে অসুবিধা না দেখবেন, ঘোষণা করছে কোনো যাতে অসুবিধা না দেখবেন। তারা আমাদের অতিথি, সেই অতিথিদের খাতির করতে এই বাংলায় এখন আরএসএস এর সংগঠন, আরএসএস এর শাখা হু হু করে বাড়ছে। ফলে বুঝতেই পারছেন, এই যে বটবৃক্ষ, সেই বটের ছায়ায় জিরিয়ে নেওয়ার কোনো প্রশ্ন নেই। জিগির উঠছে রাজনীতির, জিগির উঠছে ভোটের, এবং যেখানে আসন্ন 2026 বিধানসভা নির্বাচন। ফলে নানা রকম ইকুয়েশন
রিয়াকশনের আকার নিয়েছে, কথা আমি আর নতুন করে কি বলবো, কিন্তু ঠোঁট কাটা সেই সমস্ত বিষয়গুলো তো শুধু বলবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেবে। ফলে সেই পালা পর্বই চলছে। এই তো সেদিন আপনাদের মনে আছে 13 দিনের সফরে এ বাংলায় থেকে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাজ্যে বৈঠকও করেছেন আরএসএস প্রধান। 2011 সালের পর আবারও আরএসএস বিজেপি একটা সমন্বয়ের কোঅর্ডিনেশনের বৈঠক ছিল সেটা। আর সেই বৈঠকে ছিলেন বিজেপির 3 মুখ, ইম্পর্টেন্ট ফেসেস। সেদিন বৈঠকে ছিলেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ। বুঝতেই পারছেন 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির মুখ, এবং তাদের উপস্থিতি সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ এই সময় দাঁড়িয়ে নানাবিধ ইন্টারনাল কোয়েশ্চেনও আসছে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য। সেটা নিঃসন্দেহে খুব একটা ভালো বার্তা দেয় না, কিন্তু বার্তা দিলেন মোহন ভাগবত। তারপর কি হলো? 26-এর পালের হাওয়া কাটতে, হিন্দু ভোট এক করতে, যেটাকে এক কাট্টা করা বলে, সেইটা করতে বিজেপি নেমে পড়লো। নানা রকমভাবে একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা হলো। ভোকাল টনিকও আমরা শুনতে পেলাম বিজেপির ইম্পর্টেন্ট মুখেদের কাছ থেকে। करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করি নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। 2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই সময়কালেই আরএসএস তাদের শতবর্ষ উদযাপন নানা কর্মসূচি হাতে নিচ্ছে। উত্তরবঙ্গ জুড়েও গ্রামে গ্রামে পৌঁছে চলবে হিন্দু সম্মেলন। আরএসএস এর ঝাঁপানোটা অনেকটা ইনভিজিবল ম্যানের মতো, ওদের দেখা যায় না। ওরা বিভিন্ন বেশে বিভিন্নভাবে ওরা সংযোগটা রাখে, এবং সেভাবে তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা আরএসএসের এজেন্ডাটা খুব পরিষ্কার এজেন্ডা। হিন্দুদের উপস্থিতিটাই পশ্চিমবঙ্গে সংকটের মুখে। ভারতীয় জনতা পার্টি তার যে পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডাতেও হিন্দু এবং হিন্দুত্বের সংকটের কথা রয়েছে। সংঘ চালকরা বলছেন এই সময়কালে গ্রামে গ্রামে পৌঁছে হিন্দু সম্মেলন করা হবে। মণ্ডলে মণ্ডলে গ্রামাঞ্চলে পৌঁছে হিন্দু এলাকাগুলোতে হিন্দুদের আরও সংঘবদ্ধ করা হবে। আমরা সবসময় চিন্তা করি দেশ সমাজ এ সংকটমুক্ত থাকুক, তো সংকটমুক্ত রাখার জন্য আমাদের যোগদান হওয়া উচিত। এবার ভোটের সময় কি কর্মসূচি আসবে সেটা এখন ঠিক হয়নি, আমরা ভোটের জন্য কোনো কর্মসূচি নির্মাণ করি না, কিন্তু আমাদের যে এই যে কর্মসূচিগুলো আছে এটা সঙ্গে শতবর্ষের জন্য। রাজনীতির আঙিনায় এ রাজ্যের উত্তরবঙ্গের ক্ষেত্রে বিজেপি শক্তি বেশ কিছুটা বেশি, কিন্তু অতীতের কয়েকটি নির্বাচন বা উপনির্বাচনে বিজেপির খুঁটি কিছুটা হলেও নড়বড়ে হয়েছে। ফলে সেই দিক থেকে এই সময়কালে ভোটের আগে আরএসএসের এই কর্মকাণ্ড বিজেপির পালে বাড়তি হাওয়া আনতে পারে। একটি সামাজিক দর্শন থেকে, সাংস্কৃতিক দর্শন থেকে, আরেকটি রাজনৈতিক দর্শন থেকে, দুটোর দু ধারার হলেও সর্বশেষে গিয়ে তো হিন্দুদের সংকট থেকে উদ্ধার করা বা রক্ষা করাটাই এই মুহূর্তে সবথেকে বড় এজেন্ডা এই রাজ্যের। এখানে হিন্দু মুসলিম এসব বুঝি না, আমরা মানুষ বুঝি। সেখানে জাতি, ধর্ম, ভাষা সবাইকে মিলে আমরা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই লক্ষ্যেই আমরা কাজ করব, সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস কাজ করে। 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5%, তাহলে বুঝতেই পারছেন এই সময় দাঁড়িয়ে, এই মোক্ষম সময় দাঁড়িয়ে, যেখানে 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় অলমোস্ট কড়া নাড়ছে, সেই সময় এজেন্ডা, ইকুয়েশন সেইগুলো খুব বেশি কাজ করছে। নো রিল্যাক্সেশন। ফলে যেই এজেন্ডার কথা তারা বলছেন, এবং সেই এজেন্ডার জন্যই কিন্তু কিছুক্ষণ আগেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, মোহন ভাগবতের এখানে আসা, তার এই বৈঠক, ফলে এই যে সমন্বয় সাধন, ফলে সেই সমন্বয় সাধনে এই বিষয়টা খুব প্রমিনেন্ট হয়ে উঠছে যে আরএসএস এবং বিজেপি একটা কোঅর্ডিনেশন তৈরি করতে পারলে
এই পার্সেন্টেজের বিষয়টা তারা যেটা বলছেন সেটাকে তারা আরও রেগুলেট করতে পারবেন। তাহলে 21 লাখের খেলা এখানে যে বিষয়টা উঠছে আপনারা শুনছেন, আর এই 5% ভোট সেটা সুইং হলে তারা যেরকম বলছেন খেলা ঘুরে যাবে। হ্যাঁ, এখানেও কিন্তু খেলা না হলেও খেলা ঘুরে যাবে। বিরোধী দলনেতা হিন্দু ভোট একজোট করার কথা বলছেন, আর সেই হিন্দু ভোটেই কেল্লা ফতে তেমন একটা বিষয়, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আরও একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সংখ্যালঘু ভোটের তাহলে দরকার নেই? মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই। ঠিক এই জায়গাতেই অগ্নিমিত্রা পালের এই বক্তব্যটাতে কিন্তু একটু ভিন্ন সুর শোনা গিয়েছে। ভিন্ন মত আমি বলবো না, ভিন্ন সুর এ কারণেই বলছি, বিরোধী দলনেতা যেখানে চড়া লাইন, মানে হিন্দুত্বের চড়া লাইনে আছেন, সেখানে অগ্নিমিত্রা পাল তিনিও সেটা প্রচ্ছন্নে সমর্থনই করছেন। কিন্তু অগ্নিমিত্রা পালের এই যে সবকা সাথ সবকা বিকাশ এরকম একটা বক্তব্য, মানে প্রচ্ছন্নে এই বিষয়টাই তিনি বোঝানোর চেষ্টা করছেন, মানে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সেখানেই প্রশ্নটা যাচ্ছে, তাহলে কি ভেতর ভেতর একটা চোরাস্রোত, একটা চাপা কিছু, সেইটাকে সমন্বয়েরও যথেষ্ট প্রয়োজন রয়েছে এই সময় দাঁড়িয়ে। তার কারণ ওই যে শুরুতেই বললাম 2026কে পাখির চোখ করে এখন যাবতীয় স্ট্র্যাটেজি নিতে হবে। ফলে এই সময় দাঁড়িয়ে এই সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ সেটা কতটা দরকার, সেই ভোট কোন দিকে গেলে রিয়াকশন কি হবে, 5% ঘুরে গেলে খেলা কতটা ঘুরে যাবে সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে কিছু কিছু বক্তব্য অনেক কিছু ভাবনার জন্ম দিচ্ছে। আমি ঠোঁটকাটা সেগুলোকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, এবার শোনাবো সেই বক্তব্যগুলো। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই, প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। ওনাকে বলুন ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে। আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। রাজনীতির ওরা থাকে ওধারে, আর সেখানেই খেলা ভাঙার খেলা। সামনে রামনবমী রয়েছে, আর তার আগে বাইনারি রাজনীতিতে পারদ কিন্তু চড়াম চড়াম করে চড়ছে। আর সেখানে তাল ঠুকছে যুযুধান দুপক্ষ, প্রমিনেন্টলি দুপক্ষ, তৃণমূল কংগ্রেস, বিজেপি। এর মাঝখানে বসে গিয়েছে একটা বনাম, মানে ভার্সাস। বুঝতেই পারছেন কেন বলছি। মালদার মোথাবাড়িতে দেখুন, সেখানে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সারাদিন ধরে আপনাদের আমরা দেখিয়েছি। আজ সেখানে যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে সুকান্ত মজুমদারকে। তারপর সেখানে কি হয়েছে? বিক্ষোভ, আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ। তারা গার্ডরেল পেরিয়ে চলে গিয়েছেন, কিন্তু বাঁশের যে ব্যারিকেড সেটা তারা পেরোতে পারেননি। সুকান্ত মজুমদার সেখানে অবস্থানে বসেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেখুন সেই ছবি একবার দেখাই আপনাদের।
রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের। এই মুহূর্তে সদুল্লাপুরে সেই আগুন এই মুহূর্তে রাস্তার মধ্যে জ্বলছে, পেছনে রয়েছে ব্যারিকেড এবং যেখানে এই রাস্তায় আগুন জ্বলছে তার বাঁ দিকে কাছে রয়েছে সদুল্লাপুর পুলিশ ক্যাম্প। এইখানে এখনো পর্যন্ত বসে রয়েছেন সুকান্ত মজুমদার। এই পুলিশ একটা ব্যারিকেড আমরা ভেঙেছি আজকে, এখন দেখুন পুলিশ কিভাবে মাটি খুঁড়ে, রাস্তা খুঁড়ে, স্টেট হাইওয়ে খুঁড়ে বাসের কেল্লা তৈরি করেছে। এই পুলিশ তিতুমিরের বাহিনীতে পরিণত হয়েছে, যে তিতুমির হিন্দুদের খুন করত। আজকে কেন আগুন লাগানোর জন্য সুকান্ত মজুমদার আজকে মাঠে এসছেন, মোথাবাড়ির মাটিতে আসছেন কেন? 3 দিন কোথায় ছিলেন? কোথায় ছিলেন 3 দিন? উনার নেতারা কোথায় ছিলেন? কেন মোথাবাড়ির মাটিতে শান্তির বার্তা দিলেন না? কেন বিজেপির কোন নেতা শান্তির বার্তা দিলেন না? আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে। 1000 হিন্দু বিজেপি কার্যকর্তা সেদিন ডিএম অফিসের ঘেরাও করবে। উনারা দেবেন না। উনাদের আইডিওলজি হচ্ছে রাম নবমী পর্যন্ত তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা তাদের মাটির শক্ত করার চেষ্টা করছেন। রামনবমীর চ্যালেঞ্জ সঙ্গে 11ই এপ্রিল জেলা শাসক অফিস ঘেরাওয়ের ডাক, রাজনীতির সুর চড়ে গিয়েছে। আচ্ছা, কেন আটকানো হলো বিজেপির রাজ্য সভাপতিকে? শুরুটা কিন্তু সেখান থেকেই। 163 করেছে আটকানোর জন্যই। আমাদের গোপাল সাহা, চিন্ময় বর্মন এবং সভাপতি অজয় গাঙ্গুলি প্রথম দিনই গেছিলেন, আটকেছেন। 163 করাই হয়েছে বিজেপিকে আটকানোর জন্য। প্ররোচনা দিতে যায় কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে মোতাবাড়িতে বিভাজনের রাজনীতির বিষময় ফল কি তার একটা ছোট্ট উদাহরণ আপনি মোতাবাড়িতে দেখতে পাচ্ছেন। বিভাজনের রাজনীতি, বিজেপিরও তাতে আগ্রহ আছে, তৃণমূলেরও তাতে আগ্রহ আছে। তৃণমূলের নেতারা সেখানে থাকবেন কিন্তু বিজেপির নেতারা সেখানে আসতে পারবেন না। বিভাজনের রাজনীতি। তৃণমূল আগুন নিয়ে খেলবেন না, বিজেপি আগুন নিয়ে খেলবেন না। ভোট চলে যাবে, মানুষ সমাজে থাকবে, পাড়াতে থাকবে, এলাকায় থাকবে, গ্রামে থাকবে, তখন তো কেউ আসবেন না আপনারা। সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠার যে মনোভাব থাকার কথা, সেই মনোভাবটা রাজ্য সরকারের নেই, রাজ্য শাসকদের নেই, আর বিজেপিও সেই পথের প্রতীক নয়। আর তৃণমূল কংগ্রেস ব্লক ভোটের জন্য এদের কাছে আত্মসমর্পণ করেছে। এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা সরকার, এই সরকারকে বিসর্জন না দিলে প্রত্যেকটা পাড়া পাড়ায় মোথাবাড়ি শুরু হয়ে যাবে। তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না? তো সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে।